তাহলে আমাদের আজকের সাবজেক্ট হলো উচ্চতর গণিত। উচ্চতর গণিত নবম শ্রেণী, অধ্যায় হলো 3, অধ্যায় 3, অধ্যায়ের নাম হলো জ্যামিতি। আজকে তারিখ কত? 25 তারিখ না? 25/6/2020। এই অধ্যায় শুরুতেই তোমাকে যে কথাটা আমি বলবো সেটা হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ না বুঝলে এই চ্যাপ্টারটা বোঝা যাবে না। লম্ব অভিক্ষেপ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। লম্ব অভিক্ষেপ আসলে কি? ধরো এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপরে এখানে একটা বিন্দু আছে। ধরো সরল রেখাটার নাম হলো XY সরল রেখা। এই XY সরল রেখার উপরে একটা বিন্দু আছে P বিন্দু। এই P বিন্দু থেকে XY রেখার উপরে P বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে আমরা বুঝবো P বিন্দু থেকে XY রেখার উপরে যদি একটা লম্ব আঁকা হয়, এই লম্বের পাদবিন্দুটা যদি Q হয়, এই Q বিন্দুটাই হবে লম্ব অভিক্ষেপ XY এর উপরে P বিন্দু। এই Q হলো XY এর উপরে P বিন্দুর লম্ব অভিক্ষেপ। আবার ধরো এরকম একটা রেখাংশ আছে, এটার নাম দিলাম আমরা AB রেখাংশ। XY এর উপরে এই AB রেখাংশের আমি লম্ব অভিক্ষেপ বের করতে চাই। XY এর উপরে আমরা AB রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে চাই। A বিন্দু থেকে XY এর উপর একটা লম্ব আছে, B বিন্দু থেকে XY এর উপর একটা লম্ব আছে। এই দুইটা লম্বের পাদবিন্দু, এই লম্বটার পাদবিন্দুর নাম দিলাম আমরা C, অর্থাৎ CD লম্ব XY এর উপরে। এই BD লম্ব XY এর উপরে। P বিন্দুর লম্ব বিক্ষেপ Q, A বিন্দুর লম্ব বিক্ষেপ C, B বিন্দুর লম্ব বিক্ষেপ D। তাহলে A থেকে AB এর দৈর্ঘ্য কি CD এর সমান হবে? হ্যাঁ, আবার বলো তো। স্যার AB এর দৈর্ঘ্য কি CD এর সমান হবে? আচ্ছা, সমান হবে কিনা এটা তুমি সিদ্ধান্ত নিবা, আমি একটু সামনে আগে, একটু পরে আসতেছে সব। A বিন্দু থেকে XY এর উপরে লম্ব বিক্ষেপ C, B বিন্দু থেকে XY এর উপরে লম্ব বিক্ষেপ D, আর A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত, A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত যতগুলো বিন্দু আছে প্রত্যেক বিন্দুর যদি আমরা লম্ব বিক্ষেপ বের করতে আঁকতে চাই, এখানে লম্ব আঁকলে এই বিন্দুগুলোই তাহলে ওই লম্বের পাদবিন্দু হবে। তাহলে টোটাল AB রেখাংশ তো কতগুলো বিন্দুর সেট, ওই বিন্দুর সেটের লম্ব বিক্ষেপ হয়েছে এই বিন্দুর সেট, অর্থাৎ AB এর লম্ব বিক্ষেপ হয়েছে CD। এখন তোমার জ্ঞান কি বলে যে CD এর দৈর্ঘ্য AB এর দৈর্ঘ্য কি সমান হবে? প্রশ্নটা ছিল কার? নাম বলে প্রশ্ন করো। স্যার আমার নাম স্যার অর্ঘ্য স্যার। অর্ঘ্য, হ্যাঁ অর্ঘ্য বলো যে এই CD এর দৈর্ঘ্য কি AB এর দৈর্ঘ্যের সমান হওয়া উচিত? স্যার উচিত তো স্যার। উচিত না, তাহলে হবে না। উচিত না। ঘটনা হয়েছে এখান থেকে তুমি যদি এদিকে একটা লম্ব আঁকো, তাহলে এই দৈর্ঘ্যটা সমান হবে, এটা একটা আয়তক্ষেত্র হবে। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হবে, এটা একটা আয়তক্ষেত্র হবে, তাহলে সিডি হবে। আর এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু, তার কারণে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের থেকে বড়, তার মানে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের থেকে বড়। অর্ঘ্য, তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি স্যার। আচ্ছা, যে প্রশ্ন করবা নাম বলে প্রশ্ন করবা। আর এছাড়া আমি যখন তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব তখনই প্রশ্নটা করো। আমি কথা বলতেছি, এই কথার ভিতরে কেউ কোনো প্রশ্ন করবে না। আমি কথা বলতেছি, এই কথার ভিতরে কেউ প্রশ্ন করবে না। আমি থামলাম, থামার পরে প্রশ্নটা করবা। আমি তোমাদের কিন্তু প্রশ্ন করার যথেষ্ট সময় দিব, কোনো অসুবিধা নেই। লম্ব অভিক্ষেপের ব্যাপারে আর কেউ কিছু জিজ্ঞাসা করবে কিনা, যে কোন একটা বিন্দুর অভিক্ষেপ বলতে কি বোঝায়, কোন একটা রেখাংশের অভিক্ষেপ বলতে কি বোঝায়?
এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? লোলোর কোনো প্রশ্ন আছে? লোলো, লোলো মাইক অন করে কথা বলো, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার নাই স্যার। নাই, শিওর? ইয়েস স্যার, শিওর স্যার। আচ্ছা, বাসিতুন জিদান, জি স্যার। প্রশ্ন আছে কোনো? না স্যার, এই ব্যাপারে কোনো কোশ্চেন নাই। যদি কারো প্রশ্ন থাকে, আমি যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন প্রশ্নটা করবা। এর আগে প্রশ্ন মনে পড়লে প্রশ্নটা লিখে রাখো, যদি ভুলে যাওয়ার কোনো আশঙ্কা থাকে। যদি আমরা এখান থেকে এইভাবে একটা রেখাংশ টানি, এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু, বা এটা ই দিলাম আর এটা এফ দিলাম, এটা ই আর এটা এফ। এই এক্স ওয়াই রেখাংশের উপরে, এক্স ওয়াই রেখার উপরে ই এফ এর অভিক্ষেপ বলতে কি বোঝায়? এই রেখার উপর থেকে প্রত্যেকটা বিন্দু থেকে লম্ব আঁকার কথা। ই বিন্দু থেকে লম্ব আঁকলে সেই বিন্দুটা, এই পাদবিন্দুটা ই বিন্দুই পাওয়া যাবে, কারণ ই বিন্দুটা আর এক্স ওয়াই বিন্দুর, এক্স ওয়াই রেখাংশের বিন্দু একই বিন্দু। এফ বিন্দু থেকে লম্ব আঁকলে ধরো এই লম্বের পাদবিন্দু পাওয়া গেছে ই এফ সি, ধরো এটা হলো জি। এবার এই ই এফ, তাহলে এই এক্স ওয়াই এর উপরে ই এফ এর অভিক্ষেপ বলতে আমরা বুঝবো ই থেকে জি পর্যন্ত ইজি। এক্স ওয়াই এর উপরে ই এফ এর অভিক্ষেপ হবে ইজি। বুঝতে পারছো? এই কথাগুলো বুঝতে পারছো সবাই? জি স্যার, জি স্যার। তাহলে এখন আমরা কি কি পাইলাম দেখো। এক্স ওয়াই এর উপরে, এক্স ওয়াই এর উপর প্রথমত আমরা বলছি পি এর অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ এক্স ওয়াই এর উপরে পি এর অভিক্ষেপ কত হবে? কিউ বিন্দু। এক্স ওয়াই এর উপরে পি এর অভিক্ষেপ হবে কিউ বিন্দু। এক্স ওয়াই এর উপরে পি এর অভিক্ষেপ হবে কিউ। এখানে অভিক্ষেপ বলতে আমরা লম্ব অভিক্ষেপকেই বুঝবো। এখানে অভিক্ষেপ বলতে আমরা লম্ব অভিক্ষেপকেই বুঝবো। সব সময় আমরা এই লম্ব কথাটা বলবো না। অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ এখানে একই। তারপরে এবি এর অভিক্ষেপটা কত? এবি এর অভিক্ষেপ এটা হবে সিডি। ই এফ এর অভিক্ষেপ ই এফ এর অভিক্ষেপ হবে ইজি। বুঝতে পারছো সবাই? এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। অভিক্ষেপ বুঝলেই কেবল আমরা সামনে আগাবো, অভিক্ষেপ না বুঝলে কিন্তু সামনে আগানো যাবে না। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে স্যার এখানে ইএফ এর যে লম্ব অভিক্ষেপ, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি বলছিলেন যে এই যে ইএফ এর প্রত্যেকটা বিন্দু লম্ব অভিক্ষেপ নিলে এই যে ইজিটা পাওয়া যাবে। হ্যাঁ, ইজি, এখন ইএফ আর ইজির বিন্দুর সংখ্যা কি সমান? না, বিন্দুর সংখ্যা সমান না। বিন্দুর সংখ্যা সমান না। এইটার বিন্দুর সংখ্যাও অসীম, এইটার বিন্দুর সংখ্যাও অসীম। এখান থেকে প্রত্যেকটা বিন্দু থেকে লম্ব আঁকলে ওই গায়ে গায়ে মিলে মিলে ওখানেই পড়বে। ঠিক আছে? ও আচ্ছা, গায়ে গায়ে মিলে মিলে ওখানেই পড়বে, মানে এখানে একটা গাঢ় তল হয়ে যাবে। এখানে রেখাগুলো টানলে একেবারে এটা কালো হয়ে যাবে, একেবারে তল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? লম্ব অভিক্ষেপ এটার আর একটা নাম হচ্ছে ছায়া। মানে হলো এখানে যদি একটা আলো থাকে, ওই আলো এইখানে পড়বে না, এতটুকু জায়গায় এই বস্তুটার ছায়া থাকবে, এই ছায়াটাই হলো এই বস্তুর অভিক্ষেপ। এই পি বিন্দুর অভিক্ষেপ কি হবে? পি বিন্দুর ছায়া একটা বিন্দুই হবে, এটা আর কিছু হওয়ার সুযোগ নাই, কারণ এটা লম্ব ভাবে আছে। এবি এর অভিক্ষেপ সিডি, এটা ছায়া। মানুষের দৈর্ঘ্য আর মানুষের ছায়ার দৈর্ঘ্য কি সবসময় সমান হয়? জি না, হয় না, কিন্তু সমান হওয়া উচিত ছিল, আসল তো হয় নাই। এই অভিক্ষেপ মানে হলো সে এক্স অক্ষ বরাবর কি পরিমাণ জায়গা দখল করছে। এই এবি রেখাটা
এই XY রেখা বরাবর কি পরিমাণ জায়গা দখল করছে এইটাই হলো ওর অভিক্ষেপ। সে যদি এইভাবে সোজাসুজি থাকতো, যেমন এইভাবে একটা রেখা নিলে, এই XY রেখা সমান্তরাল রেখা নিলে তখন ওই রেখা এবং তার অভিক্ষেপ সমান হইতো। এইভাবে কোনো বস্তু নিলে, এইভাবে কোনো রেখা নিলে তার অভিক্ষেপ এবং তার নিজের দৈর্ঘ্য একই হইতো যদি x অক্ষে সমান্তরাল হয়। মনে রাখতে হবে, কোন একটা রেখা x অক্ষে সমান্তরাল হইলে তার দৈর্ঘ্য এবং তার অভিক্ষেপের দৈর্ঘ্য সমান। কোন একটা রেখা x অক্ষের উপরে মানে ওই XY এর উপরে লম্ব হইলে তার অভিক্ষেপ 0, অভিক্ষেপের দৈর্ঘ্য 0, মানে অভিক্ষেপ একটা বিন্দু পাওয়া যাবে। আবার কোন একটা রেখা যদি এই XY এর সাথে লম্ব বা সমান্তরাল যদি না হয়, সেক্ষেত্রে তার অভিক্ষেপের দৈর্ঘ্য হবে তার নিজের দৈর্ঘ্যের কম। অভিক্ষেপের দৈর্ঘ্য হবে নিজের দৈর্ঘ্যের কম। ক্লিয়ার সবার কাছে এটা? আর কি কেউ কোনো প্রশ্ন করবে এই ব্যাপারে? তাহলে আর কারো প্রশ্ন নাই? ধরো এটা একটা রেখা আছে, এটা একটা রেখা। আমি যদি এখন এখান থেকে এটার উপর লম্ব আঁকি, এখান থেকে এটার উপর লম্ব আঁকি, ধরো এটা হলো এবি রেখা। এবি রেখা, এটা পিকিউ রেখাংশ, এখানে ধরো সিডি। এই এবি এর উপরে পিকিউ এর অভিক্ষেপ এটা কিন্তু এই সিডি হবে। এবি এর উপরে পিকিউ এর অভিক্ষেপ সিডি হবে, অর্থাৎ পি এবং কিউ থেকে এবি এর উপর আমরা লম্ব আঁকছি। মোট কথা চিত্রটা একটু খারাপ করে আঁকছি। তাহলে লম্ব অভিক্ষেপের ব্যাপারে যদি এখনো কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না থাকলে সামনে টপিকে যাব। তাহলে প্রশ্ন নাই? এবার আছে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য। এর ভিতরে আছে, এখন যে উপপাদ্যগুলো আমরা পড়তেছি এগুলো হলো পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। যেমন আমি যদি এভাবে একটা সমকোণী ত্রিভুজ নেই, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, ধরো এই বিন্দুটা সমকোণ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই ক্ষেত্রে এই এবি স্কয়ারের দৈর্ঘ্য এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এরকম হবে। এবি এর দৈর্ঘ্যের বর্গ এসি এর দৈর্ঘ্যের বর্গ যোগ বিসি এর দৈর্ঘ্যের বর্গের যোগফলের সমান হবে। এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। এবার যদি এই কোণটা এইভাবে সমকোণ না হয়, এই বিসি বাহুর দৈর্ঘ্য যা আছে তাই, এবি বাহুর দৈর্ঘ্য যা আছে তাই, আমি এই বাহুটা একটু যদি এইভাবে চাপাই দেই, অর্থাৎ সিবি বাহুর দৈর্ঘ্যটা যেভাবে আছে যতটুকু আছে ততটুকুই নিলাম, আর এই এসি বাহুর দৈর্ঘ্যটা একটু কমাই নিলাম। এটা ধরো এ বিন্দু, এসি বাহুর দৈর্ঘ্যটা একটু, এসি বাহুর দৈর্ঘ্যটা যেভাবে সেইভাবে নিলাম, তবে কোণ সি কোণের পরিমাপটা আগের থেকে একটু কমাই নিলাম। এখন দেখো এবি এর দৈর্ঘ্যটা কি আগের এবি এর দৈর্ঘ্যের সমান হবে না কম হবে? বেশি হবে। কম হবে। কম হবে, কারণ সি কোণ কম হইছে। সি কোণ যখন 0 হবে তখন এই এবি এর দৈর্ঘ্যটা একেবারে সর্বনিম্ন হবে, অর্থাৎ তখন এসি এবং সিবি রেখা মিলে যাবে, একটা আরেকটার সাথে মিলে যাবে। এই ক্ষেত্রে এই এবি এর বর্গ এবি স্কয়ার, এটা এই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সমান হবে না, ওইটার থেকে একটু কম হবে। এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা এই এবি স্কয়ারের সমান ছিল, কিন্তু এখানে তো এই এবি স্কয়ার সমান না। এই এবি স্কয়ার হইছে এই এবি স্কয়ারের থেকে ছোট, তার মানে এই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের থেকে ছোট হবে। আবার যদি আমরা সি কোণের পরিমাপটা একটু বাড়াই নেই,
এই বিসি দৈর্ঘ্যটা আগের মতোই আছে, ধরো এটা সি আর এটা বি। আমরা যদি এইভাবে নেই, এইভাবে একটা রেখাংশ টানি, এই দৈর্ঘ্যটা যদি আগের মতোই থাকে, এই দৈর্ঘ্যটা আগের মতো আছে, শুধু সি কোণটা আগের থেকে বড় হয়েছে এমন যদি হয়, এটা এ বিন্দু। এ এর সাথে যদি আমরা বি যোগ করি, এই ক্ষেত্রে এই এবি স্কয়ার এটা হবে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার এটার থেকে বড়। এবি স্কয়ার হবে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ারের থেকে বড়। বুঝতে পারছো? এই ব্যাপারে কারো প্রশ্ন আছে? আর স্যার 3 নাম্বার চিত্রটা আরেকবার একটু বোঝাবেন স্যার। মানে এই এসি এর দৈর্ঘ্য আগের এসি এর দৈর্ঘ্য ঠিক আছে, সিবি এর দৈর্ঘ্য আগের সিবি এর দৈর্ঘ্য ঠিক আছে, শুধু এখানে সি কোণ 90 ডিগ্রি ছিল, এখানে সি কোণ 90 ডিগ্রি কম নিয়েছি, এখানে সি কোণ 90 ডিগ্রি বেশি নিয়েছি। সি কোণ 90 ডিগ্রি বেশি নেওয়ার কারণে এবি এর দৈর্ঘ্যটা আগের এবি এর দৈর্ঘ্য অর্থাৎ এই সমকোণের জন্য যে এবি এর দৈর্ঘ্য ছিল তার থেকে বড় হয়েছে। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে এই এবি স্কয়ার কি হবে? এই এবি স্কয়ার এই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার থেকে বড় হবে। ইয়েস স্যার। এই এবি স্কয়ার হবে এটার থেকে বড়। এখন আমাদের এখানে যে উপপাদ্য আছে এটা হলো উপপাদ্য 3। স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা বুঝছো কি বলছি? কিছু বোঝা যায়? না স্যার। দ্বিগুণের সমান হবে না? আসলে যা কিছু বলছি এর দ্বারা কিছুই বোঝা যায় নাই, তোমরা যেই যা বলো, ঠিক আছে? এখন আমি এখানে এই কথাগুলোকে চিত্রের দ্বারা যদি প্রকাশ করতে চাই, এটা হচ্ছে যে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই নাফি, তোমার মাইকটা বন্ধ রাখো, সম্ভবত তোমার ওখানে কোনো শব্দ হচ্ছে। সবাই মাইক বন্ধ রাখো, যে যখন কথা বলবা তখন সে মাইক অন করে কথা বলবা, আবার মাইক বন্ধ থাকবে যখন কথা বলবা মাইক অন করে কথা বলবা। আমি জোর করে বন্ধ করতে চাই না। আর তোমাদের এই যে আমি ওখানে গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মের লিংক দেওয়া আছে, সবাই ওই লিংকে গিয়ে ওই ফর্মটা পূরণ করবা। যদি তুমি পূরণ না করো তাহলে তুমি অনুপস্থিত হিসাবে গণ্য হবে, ঠিক আছে? ওই ফর্মটা পূরণ না করলে তোমাকে অনুপস্থিত স্যার এটা হিসাবে কি ধরা ক্লাসের হবে। আগে পূরণ করতে হবে? কেউ কিছু বলবা? স্যার এটা কি ক্লাসের আগে পূরণ করতে হবে? ক্লাস শেষ হওয়ার মানে আগে? ক্লাস শেষ হইলে আমি হয়তো 2-3 মিনিট অপেক্ষা করব ওইটা পূরণ করার জন্য। সম্ভব হলে আগেই পূরণ করে ফেলাও, যাতে পরে আবার দেখা গেল ভুলে গেছো, পূরণ করতে পারো না, এরকম যেন না হয়। ওটা পূরণ না করলে তুমি অ্যাবসেন্ট। স্যার ফোন নাম্বার বল দিছি। ফোন নাম্বার তোমার গার্ডিয়ানের ফোন নাম্বারটা দিবা। ফোন নাম্বার তোমার ফোন নাম্বার দেওয়ার দরকার নাই, তোমার তো ফোন নাম্বার থাকবে না, এটাই তো স্বাভাবিক। গার্ডিয়ানের ফোন নাম্বার দিবা। গার্ডিয়ানেতে দিছি স্যার, কিন্তু নাম্বার উল্টা পাল্টা করে। একটু জোরে বলো। স্যার নাম্বার উল্টা পাল্টা করে ফেলছি। নাম্বার উল্টা পাল্টা করে ফেললে মানে কিরকম উল্টা পাল্টা? মানে 0171682 হবে, আমি 1 লিখছি। ও তাহলে ওইটা আমাকে একটু মেসেজ দিয়ে জানাই দিও যে তোমার এই নাম্বারটা তুমি একটু ভুল লিখছো, ওইটা আমি কারেকশন করে নেব। আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে এখানে বলছে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিরকম হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এই এবি স্কয়ার হবে কার সমান? এই দুটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই এতটুকু হওয়ার পরই ক্ষান্ত না, এর সাথে আরো কিছু হবে। কি হবে সেটা? বলছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটা, এই দুই বাহুর যে কোনো একটা, কোনটা নিব? ধরো এই সিবি বাহুটা নিলাম, এই দুই বাহুর যে কোনো একটা, ধরো বিসি, যে কোনো একটা, এবং এই বিসি এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। এই বিসি এর উপরে অপর বাহু কোনটা? এসি। এসি এর লম্ব অভিক্ষেপ কত? এই বাহুটা এদিকে বাড়াই দিলে এখান থেকে যদি এখানে লম্ব আঁকি,
এখান থেকে যদি এখানে লম্ব আঁকি, ধরো এটার নাম দিলাম ডি বিন্দু, তাহলে এই বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ কত? বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হয়েছে তাহলে সিডি। এই বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ সিডি নিতে বলছে এই সিডি। এখন এই বিসি আর সিডি দ্বারা কি করতে বলছে? বলছে যে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটিও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এই দুই বাহুর গুণফল। এই ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই ক্ষেত্রফলের দ্বিগুণ নিতে বলছে, এটা আবার এদের সাথে সমষ্টির সমান হবে এটা। এই এবি স্কয়ার কি হবে? এবি স্কয়ার হবে এই দুইটা বাহুর উপর বর্গ এবং এই দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ এর সমষ্টির সমান, মানে এইগুলির সমষ্টির সমান হবে এটা। এখন দেখো ওরা যা বলছে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো সবাই? আমরা কি প্রমাণ করবো এটা Yes, বুঝতে sir. পারছো কিনা? বুঝতে পারছি। সাধারণ নির্বাচনের সাথে এখন মিলাও। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা প্রমাণ করব যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি হয়। এখন দেখো এখানে একটা ত্রিভুজ আছে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর একটা ত্রিভুজ আছে এ সি ডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমত এসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটা এখানে লিখি যে সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই। এই সমকোণী ত্রিভুজ এসিডি থেকে কি পাওয়া যায়? এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এটা আমরা সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই। আর সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাওয়া যায়? সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাওয়া যায়? এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এটা লেখা যায় সমকোণী ত্রিভুজ এবিডি থেকে। এইটা সমান আমরা আবার লিখতে পারি এডি স্কয়ার যেভাবে আছে এইভাবেই থাকুক। আচ্ছা, এই নিচে নিচে লিখি, তারপরে আবার ডানে লিখি। এইটা সমান আমরা এইভাবে লিখতে পারি যে এডি স্কয়ার যেভাবে আছে এইভাবেই থাকুক বিডি। এই বিডি এর পরিবর্তে লেখা যায় বিসি প্লাস সিডি। বিডি এর পরিবর্তে বিসি প্লাস সিডি লেখা যায়, তো সিডি প্লাস বিডি লিখলাম, এই সিডি প্লাস বিডি এতই হোল স্কয়ার। এখন দেখো এই যে সিডি প্লাস বিডি হোল স্কয়ার হইছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস সিডি ইনটু বিডি অথবা বিডি ইনটু সিডি। এইভাবে লেখা যায় কিনা দেখো, এটা কি বুঝতে পারছো? স্যার ওখানে স্যার বিডি হবে না স্যার, ওখানে বিসি হবে স্যার। ও এখানে আমি একটু এটা লিখছি কি বি তো বিডি না, এটা বিসি হবে বিসি। স্যার লাস্টের আগের লাইনটা স্যার। বিসি প্লাস এটা বিসি হবে, তাহলে নিচেও বিসি হবে, এখানে তাহলে এটা বিসি হবে, এটাও চেঞ্জ হবে। দেখো ঠিক আছে তো নাকি? এবার দেখো এই এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? এই এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের পরিবর্তে এসি স্কয়ার লেখা যায়। তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম ইকুয়াল টু এসি স্কয়ার। এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। দেখো যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়েছে কিনা? যা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়েছে? জি হয়েছে। এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই?
মুছে দিলাম। স্যার মুছে দিয়ে না স্যার, একটু তুলে নেই। আচ্ছা তুলো, অথবা স্ক্রিনশট দাও। তোলা হয়েছে? জি স্যার। এখন মুসলাম কিন্তু। মুছলাম স্যার। এখন আমরা দেখবো যে এই স্থূলকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য এটা হলো পরবর্তী উপপাদ্য। পরবর্তী উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 4। উপপাদ্য 4-এ কি আছে দেখো, কোন ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এতক্ষণ কিন্তু সমষ্টির সাথে দ্বিগুণ পরিমাণ বেশি ছিল, এখন সমষ্টির সাথে দ্বিগুণ পরিমাণ কম হবে, এটা আমরা প্রমাণ করব। এতক্ষণ সমষ্টির সাথে দ্বিগুণ পরিমাণ বেশি ছিল, এখন সমষ্টির সাথে দ্বিগুণ পরিমাণ কম হবে, এটা আমরা প্রমাণ করব। এই ক্ষেত্রে দেখো, এই সি কোণ, আমরা সি কোণকে ধরছি সূক্ষ্মকোণ। সি কোণ সূক্ষ্মকোণ হওয়ার পরে এই বি কোণটা স্থূলকোণ হইতে পারে, আবার এটা সূক্ষ্মকোণ হইতে পারে। এখানে আমি যেভাবে চিত্রটা আঁকছি তাতে এই বি কোণ এখানে সূক্ষ্মকোণ আছে, কিন্তু এমনটা হইতে পারে যে বি কোণ স্থূলকোণ। সি কোণ সূক্ষ্মকোণ ঠিকই আছে, বি কোণ স্থূলকোণ হইতে পারে, কারণ আমরা যে কোনো ত্রিভুজের জন্যই কিন্তু সি কোণ সূক্ষ্মকোণ নিয়ে প্রমাণটা করব। এখানে যে কোনো ত্রিভুজের কথাই বলা হয়েছে, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এমন হবে, এই কথা বলা হয়েছে। তাহলে এই বি কোণটা স্থূলকোণ হইতে পারে, সেই হিসাবে আমাদের আরো একটা চিত্র এখানে আঁকতে হবে। এইভাবে আরো একটা চিত্র এখানে স্যার আঁকতে পরীক্ষায় হবে। প্রমাণ এটা আসলে হলো আমাদের বি দুইটা কোণকে চিত্র স্থূলকোণ ধরে। বলার কি বলতে চাইছো? স্যার পরীক্ষায় যদি প্রমাণ আসে স্যার, তাহলে কি আমাদের দুইটা চিত্র দিয়ে প্রমাণ করতে হবে? হ্যাঁ, পরীক্ষায় যদি প্রমাণ আসে আর যদি কোনো চিত্র দেওয়া থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য চিত্র দেওয়া থাকলে তখন সূক্ষ্মকোণী দিয়ে করবা, আর স্থূলকোণী ত্রিভুজের জন্য যদি চিত্র দেওয়া থাকে তখন ওইটা দিয়ে করবা। কিন্তু কিছু বলা না থাকলে দুইটা চিত্রই আঁকতে হবে, চিত্র দেওয়া না থাকলে দুইটা চিত্রই আঁকতে হবে। বিশেষ নির্বাচনটা দেওয়া আছে, শুধু একটু বর্ণনা দেওয়া আছে, এইভাবে যদি হয়। আর যদি বি কোণের ব্যাপারে কোনো তথ্য দেওয়া না থাকে, সেক্ষেত্রে দুইটা চিত্রই আঁকতে হবে, দুইটা চিত্রের জন্য প্রমাণ করতে হবে। তাহলে এটা সি কোণ, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে এই চিত্রের জন্য আমরা প্রমাণ করব, এই চিত্রের জন্য প্রমাণ করব। প্রমাণের সুবিধার জন্য এই বিন্দু থেকে লম্ব আঁকলাম, কারণ এই যে লম্ব অভিক্ষেপের কথা বলা হয়েছে। এই বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, এটার নাম কি দেওয়া যায়? এটার নাম বি দিলাম। এই বিন্দু থেকে এই বিসি এর উপরে যদি লম্ব আঁকতে চাই, দেখো এটাকে বাড়ানো লাগে, এটাকে বর্ধিত না করে কিন্তু লম্ব আঁকা যায় না। এই এ বিন্দু থেকে এই বিসি হওয়ার বর্ধিত অংশের উপরে এডি লম্ব আঁকলাম, এটার নাম হলো এডি লম্ব। এই বিন্দু থেকে বিসি এর উপরে বা বিসি এর বর্ধিত অংশের উপরে। এখন এই দুইটা চিত্রের জন্য আমরা প্রমাণ করব। দেখো এই দুইটা চিত্রের ভিতরেই এবিডি নামে একটা ত্রিভুজ আছে, দুইটা চিত্রেই। এই এবিডি একটা সমকোণী ত্রিভুজ। এই এবিডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ ABDA আমরা লিখতে পারি AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আর সমকোণী ত্রিভুজ ACDA, এখানে এই যে ACD, এই ACDA সমকোণী ত্রিভুজ ACDA
এই এসিডি সমকোণী ত্রিভুজে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার এরকম হয়। এইবার এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই দেখো আমি এই দুটা সম্পর্ক আমরা লিখলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে সি কোণের বিপরীত বাহু নিয়ে। এখানে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু, তার মানে এই যে এবি বাহু যেটা আছে এটা নিয়ে আমরা প্রমাণটা শুরু করব। এই এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এটা আমরা এখানে বের করে রাখছি। এবার এই বিডি এর পরিবর্তে কি লেখা যায় দেখো, এই চিত্রের জন্য এটা এই চিত্রের জন্য বিডি সমান বিসি মাইনাস সিডি হয়, আর এই চিত্রের জন্য বিডি সমান সিডি মাইনাস বিসি হয়। দেখো এটা বুঝো কিনা সবাই? স্যার দুইটা চিত্র আঁকা লাগবে? হ্যাঁ, দুইটা চিত্র আঁকা লাগবে। এই উত্তর একবার দেওয়া হয়েছে, আবারও বলতেছি দুইটা চিত্রই আঁকা লাগবে। যদি চিত্র দেওয়া না থাকে, চিত্র দেওয়া থাকলে তখন ওই চিত্র যেভাবে আছে ওইভাবে করবা। চিত্র দেওয়া না থাকলে দুইটা চিত্রই আঁকতে হবে। তাহলে দেখো এই চিত্রের জন্য বিডি সমান এমন ভাবে লেখা যায়, এই চিত্রের জন্য বিডি সমান এমন ভাবে লেখা যায়। স্যার আমি যদি এখান থেকে বিডি এর বর্গ বের করি, স্যার হ্যাঁ বলো। স্যার স্থূলকোণের ওই মানে স্থূলকোণের ওই উপপাদ্য 3-এ তো দুইটা চিত্র লাগবে না। না, ওই উপপাদ্য 3-এ তো চিত্র একটাই, কারণ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের যখন বিপরীত বাহু নিলাম, স্থূলকোণের বিপরীত বাহু নিলে অন্য কোন কোণ তোমার স্থূলকোণ বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। অন্য কোন কোণ স্থূলকোণ বা সমকোণ হওয়ার সুযোগ নাই। বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। একটা ত্রিভুজ যদি সমকোণী হয়, ওই ত্রিভুজের একটা কোণ তো সমকোণ, আর বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। আবার স্থূলকোণী ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা কিন্তু সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটা কোণই সূক্ষ্মকোণ। এখন যদি কোনো একটা ত্রিভুজে আমি স্থূলকোণের বিপরীত বাহু নেই, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা সূক্ষ্মকোণ নেই, তাহলে ওই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য হইতে পারে, ওটা স্থূলকোণী ত্রিভুজের জন্য হইতে পারে, এমনকি ওটা সমকোণী ত্রিভুজের জন্য হইতে পারে। আমরা সমকোণী ত্রিভুজের জন্য এখানে প্রমাণটা দিতেছি না, কারণ ওইটা একটা বিশেষ ক্ষেত্র হয়, এই জন্য ওইটা আমরা এখানে দিলাম না। এবার দেখো আমি যদি এই চিত্র থেকে বর্গটা করি, এই বিডি স্কয়ার যদি বের করি, তাতে এরকম আসে যে বিডি স্কয়ার ইকুয়াল টু এই বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। আর এই চিত্রের জন্য বিডি স্কয়ার কি হয়? বিডি স্কয়ার ইকুয়াল টু সিডি মাইনাস বিসি হোল স্কয়ার। দেখো দুইটা চিত্রের ক্ষেত্রেই এই বিডি স্কয়ার কিন্তু এমন হয় যে বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। দেখো এইটা বিস্তার করলে এটা পাওয়া যায়, এটা বিস্তার করলে এটা পাওয়া যায়। এটা বুঝছো সবাই? স্যার যেমন আরো সহজভাবে বোঝার জন্য a মাইনাস বি হোল স্কয়ার, এইটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। b মাইনাস a হোল স্কয়ার, এটা বিস্তার করলে পাওয়া যায় b স্কয়ার মাইনাস টুয়াইস ba প্লাস a স্কয়ার। এটা এক লাইন সরল করলে পাওয়া যায় a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার করলেও যেই রেজাল্ট পাওয়া যায়, b মাইনাস a হোল স্কয়ার করলেও একই রেজাল্ট পাওয়া যায়। কাজেই b মাইনাস c হোল স্কয়ার করলেও যা পাওয়া যাবে, এই bc মাইনাস cd হোল স্কয়ার করলেও যা পাওয়া যাবে, cd মাইনাস bc হোল স্কয়ার করলেও তাই পাওয়া যাবে। তাহলে দুইটা চিত্রের জন্যই আমরা এই বিডি স্কয়ার সমান এত লিখতে পারি। এই বিডি স্কয়ারের মানটা এখন এখানে বসাই দেই, ইকুয়াল টু এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো বিসি স্কয়ার। একটু নিচে লিখি, এখানে জায়গা হবে না, এখানে লিখলাম এই এবি স্কয়ার ইকুয়াল টু এই এডি স্কয়ার যোগ বিডি স্কয়ারের পরিবর্তে তাহলে এখন আমরা লিখবো বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার বিয়োগ টুয়াইস বিসি ইনটু সিডি। এটা আমরা লিখতে পারি দুইটা চিত্রের জন্যই
দুইটা চিত্র থেকেই দরকার হলে এটা একটু আগে বের করে রাখবা। দুইটা চিত্রের জন্য আলাদাভাবে এটা বের করে রাখবা যে দুইটা চিত্রে আসলে এটা এরকম হয়। ইকুয়াল টু এই ক্ষেত্রে দেখো এডি স্কয়ার আর সিডি স্কয়ার যোগ করলে এসি স্কয়ার হয়। এই এডি স্কয়ার আর সিডি স্কয়ার তাহলে এক জায়গায় করো। এই এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু সিডি এটা লেখা যায়। এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের পরিবর্তে এসি স্কয়ার লেখা যায় প্লাস বিসি স্কয়ার লেখা যায় মাইনাস টুয়াইস বিসি ইনটু সিডি লেখা যায়। তাহলে দেখো যা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণটা আসছে কিনা, প্রমাণ কি মিলছে? এবি স্কয়ার ইকুয়াল স্যার। টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু সিডি। দেখো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এই উপপাদ্যের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার দুই চিত্রে তো আলাদা আলাদা প্রমাণ করতে হবে না, এইভাবে একভাবে করলেই হয়ে যাবে। একভাবেই করবা, কিন্তু ওই যে দুইটা তথ্য, একটা হলো এই বিডি স্কয়ার, দুইটা চিত্রের জন্য বিডি স্কয়ার আলাদাভাবে বের করে দেখাই দিবা যে এই দুইটা একই রেজাল্ট আসে। দুইটা চিত্রের জন্য বিডি স্কয়ার সমান এই বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু সিডি হয়। এটা দুইটা চিত্রের জন্যই বলবা, বলার পর দুইটা চিত্রের জন্য আলাদাভাবে দেখিয়ে সেই রেজাল্টটা এখানে লিখে দিবা যে সুতরাং দুইটা চিত্রের জন্যই বিডি স্কয়ার সমান এত, পরে এটা এখানে বসাই দিবা। ঠিক আছে? জি স্যার। আর কি কেউ কিছু জিজ্ঞাসা করবা? করবা না? এবার তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি দেখাই দিব? সময় আছে কেমন? স্যার 3 মিনিট বা 2 2 মিনিট মিনিট আছে। ও তাইলে তো এটা দেখানো যাবে না। যদি কেউ অন্য কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। কোন অধ্যায়? যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করো। স্যার এটা কোন অধ্যায়? ও তুমি জানোই না যে এটা কোন অধ্যায়? তোমার নাম কি? নাম বলো। আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন ইউসুফ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে তো এই জায়গায় কাউকে দেখতেছি না। আবার না ইয়া করো তো, এই যে আব্দুল্লাহ পাইছি। আব্দুল্লাহ তুমি কি কখন জয়েন করছো ক্লাসে? স্যার 6-7 মিনিট পর। 6-7 মিনিট পরে তুমি কেন জয়েন করছো?